বৃষ্টির ধারা কোনো কিছুই দমাতে পারে না সেই হাত দুটিকে, যে হাত আমাদের মুখে অন্ন তুলে দেয়। আমাদের কৃষি, আমাদের কৃষক আর শ্যামল প্রান্তরকে ভালোবেসে গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আমার কৃষিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদা মালেক শাওলিন। মাঠের খবর থেকে শুরু করে গবেষণাগারের নতুন উদ্ভাবন, সবকিছু নিয়ে সাজানো আজকের পুরো পর্ব। আমন মৌসুমে কৃষকেরা চাহিদা মতো সার পাচ্ছেন না, অথচ বেশি দামে তাদের সার কিনতে হচ্ছে। এমন সংবাদ নতুন শঙ্কা ও উদ্বেগ তৈরি করার জন্য যথেষ্ট, কেননা আমন উৎপাদনের সঙ্গে খাদ্য নিরাপত্তার প্রশ্নটি নিবিড়ভাবে জড়িত। বৈরী আবহাওয়া ও ডিজেল সংকটের কারণে এবছর বোরোর উৎপাদন কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। জুলাইয়ে টানা অতি ভারী বৃষ্টি ও বন্যায় চট্টগ্রাম, সিলেট ও উত্তরবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলে আমনের বীজতলা ও আমন চারার ক্ষতি হয়েছিল। এতে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে কম হওয়ার শঙ্কা এমনিতেই তৈরি হয়েছে। এর উপর যদি সার সংকটে আমনের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, খাদ্য নিরাপত্তার উপর তার প্রভাব পড়তে বাধ্য। রাজশাহী ও যশোরে কৃষকেরা ডিলারের কাছ থেকে সার পাচ্ছেন না। গ্রাম থেকে দূরের ডিলারের কাছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সার মিললেও সেটা চাহিদা মাফিক নয়। কোথাও ইউরিয়া সার পাওয়া যাচ্ছে তো ডিএপি ও টিএসপি সার পাওয়া যাচ্ছে না। কৃষকের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিলাররা সার বিক্রি করছে। ডিলাররা যখন সার নেই বলে কৃষকদের ফিরিয়ে দিচ্ছেন, তখন সরকারি ভর্তুকির সার খোলা বাজার থেকেই তাদের বেশি দামে কিনতে হচ্ছে। শুধু রাজশাহী কিংবা যশোর নয়, সার নিয়ে সারা দেশেই কম বেশি একই ধরনের সংকটে পড়েছেন কৃষকেরা। গ্যাস ও জ্বালানি সংকটের কারণে দেশে সার উৎপাদন ব্যাহত হচ্ছে। আবার ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে সার আমদানিতে চাপ ও খরচও বেড়েছে। এক এলাকার সার অন্য এলাকায় পাচার, অবৈধ মজুদ ও কালোবাজারে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত দুটি জেলায় কয়েকজন পরিবেশককে জরিমানা করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, অনিয়মের অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছেন। জ্বালানি সংকটে দেশের অর্থনীতি যখন বড় চাপে, তখন সারের কৃত্রিম সংকট যারা তৈরি করছেন তারা খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন। ফলে এই অপরাধকে খাটো করে দেখার সুযোগ নেই। সার নিয়ে সিন্ডিকেটের কাছে কৃষকদের এই জিম্মি দশা চলছে বছরের পর বছর। কৃষকেরা ঋণ করে ফসল ফলাবেন, প্রয়োজনীয় সার, বীজ, সেচ, কীটনাশক না পাওয়ায় তাদের উৎপাদন খরচ বেড়ে যাবে, অথচ ফসল বিক্রি করার সময় তারা দাম পাবেন না। এই দুষ্টচক্র থেকে কৃষি ও কৃষককে অবশ্যই বের করে আনতে হবে। এর জন্য সবার আগে দরকার কৃষক নীতি ও পরিকল্পনা। রাজশাহীর হিমাগারে পচে নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ আলু। ফলে ঋণ ও উৎপাদন খরচ মেটাতে না পেরে বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়ছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। আলুর ন্যায্য দাম নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন চাষিরা। বিগত সময়ে লোকসান হলেও চলতি মৌসুমে বাম্পার ফলন হয় আলু নিয়ে নতুন করে স্বপ্ন দেখছিলেন চাষিরা। তবে আশায় আবারও গুড়ে বালি। কম দামে বিক্রি না করে কৃষক ও ব্যবসায়ীরা ভালো দামের আশায় হিমাগারে তুলেছিলেন লাখ লাখ টন আলু। 4 মাস পর সেই আলুই এখন গলার কাটা। স্বল্প দামও বাজারে চাহিদা না থাকায় দীর্ঘদিন ধরে হিমাগারে পড়ে থাকার কারণে পচে নষ্ট হচ্ছে বেশিরভাগ আলু। খুব ক্ষতিগ্রস্তের ভিতর কঠিন থাকে। কারণ কী অবস্থা হবে বুঝতে পারছি না। বাদ বাকি সময়টা দিন তো কমতেই আছে, আলুর দাম আরও হয়তো ফেলেও দিতে হতে পারে যাবার থেকে কিনে আসা। আমাদের বিশাল ক্ষয়ক্ষতি, বুঝছেন, এদিকে 10টা লস। ভুক্তভোগী ও ব্যবসায়ীরা বলছেন, জমিতে প্রতি কেজি আলু উৎপাদন করতে খরচ হয়েছে 25 থেকে 26 টাকা, আর এখন বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে 15 থেকে 16 টাকা। দীর্ঘদিন হিমাগারে পড়ে থাকায় সময় বাড়ার সঙ্গে সঙ্গে আলুর মান আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এতে কৃষকের লোকসান যেমন বাড়ছে, তেমনি বাছাই ও পরিবহন খরচের কারণে ঝুঁকি বাড়ছে ব্যবসায়ীদের। এত টাকা আমরা ইনভেস্ট করলাম, এখন টাকা পাচ্ছি ঘুরে অর্ধেকেরও নিচে পাচ্ছি, তারপরে আমাদের লোন আছে স্টোরে। ওতে আপনার কেজিতে 15 টাকা লোকসান হচ্ছে বর্তমান বাজারে। তা তো আপনার বেচতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে বেচতে, আলু নিচ্ছে না। চলতি মৌসুমে রাজশাহী জেলায় মোট 34,109 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। গত বছর এই আবাদ ছিল প্রায় 40,000 হেক্টর। আগামী শীতকালীন সবজি চাষে ব্যস্ত কুড়িগ্রামের কৃষকরা, কিন্তু সার, বীজ ও কীটনাশকের খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
কৃষকদের অভিযোগ তুলনামূলক বেশি দামে কিনতে হচ্ছে কৃষি উপকরণ, যদিও ডিলারদের দাবি নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সব পণ্য। শীতের আগাম ফলনের আশায় সবজি চাষে মাঠে নেমেছেন কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ি ও সিনাই এলাকার কৃষকরা। চলছে জমি প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যার কাজ। বুনছেন টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সহ হরেক রকমের বীজ। তবে কৃষকদের অভিযোগ, নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে সার, বীজ ও কীটনাশক। এতে উৎপাদন খরচ বাড়ায় বাজারে কাঙ্ক্ষিত দাম না পেলে লাভ কমের আশঙ্কা করছেন তারা। সারটা দেখা যায় কত সময় বাইরে থেকে কিনে আনবে গেলে বেশি টাকা দিয়ে কিনে আনার আগে 2 টাকা লাভের আশায়। এনজিও থেকে আমরা লোন উঠে এগুলো করতেছি। এখন লেবারের দাম বেশি, এখন আমাদের এই টাকা পয়সাগুলো উঠাইতে না পারলে তো আমাদের পরিবার নিয়ে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। গতবার আমাদের কপির বীজ ছিল 950 টাকা, সেই কপির বীজ আমাদেরকে এবার কিনতে হচ্ছে 1650। এই বীজের সমস্যাটাই বেশি এবং আমরা আবাদ করার পর এর প্রকৃত মূল্য পাবো কিনা সেটা নিয়ে আমরা চিন্তিত। এদিকে কৃষকদের অভিযোগের সঙ্গে ভিন্ন মত ডিলারদের। বাড়তি দাম নেয়ার অভিযোগ সঠিক নয় বলে দাবি তাদের। বীজ দাম বাড়াবাড়ি হয়নি, হয়তো 2-1 টাকার মধ্যে 2-4-5 টাকা কমা বাড়াইতে স্বাভাবিক হতে পারে, তাছাড়া বেশিরভাগ প্রোডাক্টের দাম স্বাভাবিকই আছে। 2-1টা প্রোডাক্টের রেট বাড়ছে, এছাড়া মূলত কীটনাশকের দাম ওইভাবে বাড়ানো হয়নি। বাজারের নির্ধারিত মূল্যের বাইরে কৃষি উপকরণের দাম বেশি নেওয়া হচ্ছে কিনা তা নজরদারিতে রাখছে কৃষি বিভাগ। যেহেতু আগাম সবজি করছেন এবং শীতের ফসল, সেক্ষেত্রে ঝড় বৃষ্টি বা অন্যান্য যে পোকামাকড় বিষয়গুলো আছে, সেক্ষেত্রে তারা যেন বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেয়, সে বিষয়ে আমরা সার্বিক সহযোগিতা এবং পরামর্শ প্রদান করছি। উৎপাদন খরচ নিয়ন্ত্রণে না থাকলে আগাম সবজির বাড়তি দামের সুবিধা পাবেন কিনা সেই ভাবনাই এখন কুড়িগ্রামের কৃষকদের। হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাচ্ছে রাজশাহীর রেশম শিল্প। চীনের কারিগরি সহায়তায় এ শিল্প চাঙ্গা করতে মাঠ পর্যায়ে নানা উদ্যোগ নিয়েছে সরকার। কারিগর সহ খাত সংশ্লিষ্টরা মনে করেন, উদ্যোগ সফল হলে নতুন কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের পথও সুগম হবে। একসময় রাজশাহীর রেশমকে বলা হতো আভিজাত্য, সৌন্দর্য ও বাঙালির ঐতিহ্যের অন্যতম পরিচয়। সময়ের সঙ্গে নানা সংকটে সেই শিল্পের জৌলুস অনেকটাই ম্লান হয়েছে। তবে সরকারের নতুন উদ্যোগে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে রাজশাহীর রেশম। বিশেষ করে চীনের বিশাল বাজার হাতছানি দিচ্ছে রেশম রপ্তানির সম্ভাবনা। এই সম্ভাবনাকেই সামনে রেখে 18ই আগস্ট রাজশাহীতে হয়ে গেল রেশম চাষ গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্মেলন। চায়নার যে টেকনোলজি, তাদের যে ফ্যাশন ডিজাইনিং, আমাদের যে মার্কেট প্রমোশন করা, ইভেন কি লোকাল এন্টারপ্রেনার যারা আছে তাদেরকেও বিভিন্নভাবে সহযোগিতা করার ক্ষেত্রে এই সফরটা তাদের প্রযুক্তি এবং তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারবো। রেশমি সুতায় সুনিপুণ হাতে আবারও নজর কাড়া পোশাক আশাক তৈরি স্বপ্নে দিন গুনছেন কারিগররা। নতুন ভাবে সাজিয়ে এই কারখানাটা ঐতিহ্যবাহী রাজশাহী শিল্প গুরুত্ব দিয়েছে। এখন যদি এনারা যদি আমাদেরকে সেইভাবে ইয়ে করেন, তাহলে আমরা হয়তো আরো পুরো জেনারেশন তৈরি করে সেইভাবে তাদেরকে দিয়ে বুঝিয়ে দিতে পারলে পরে হয়তো এসবের মান মারবে। আবার জয়েন করেছি, আমরা পুরাতন সব কাজ জানি, সুতার ব্যাপারে সব দক্ষতাই আছে আমাদের। 2017 সালের জিআই পণ্যের স্বীকৃতি পায় রাজশাহীর রেশম। এরপর 2018 সালে কারখানা চালুর পর থেকেই চলতি বছরের জুন পর্যন্ত তৈরি হয় 59,468 মিটার রেশমের কাপড়। আমরা খুব খুশি যে এই কারখানাটা চালু হয়েছে, আমরা আরো উন্নতি করতে চাই। রাজশাহী ঐতিহ্যটাকে ধরে রাখতে হবে আমাদেরকে। রেশম চাষের পদ্ধতি উন্নয়ন, তুঁত চাষের প্রসার এবং রেশম সুতার গুণগত মান বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। এখন যেহেতু সীমিত আকারে উৎপাদন করছে, আমাদের উৎপাদন 3 গুণ বাড়ানোরও আমরা বিভিন্ন কার্যক্রম নিয়েছি, যাতে আগামী 6 মাসের মধ্যে আমরা এই উৎপাদনটাকে 3 গুণ বাড়াতে পারি। বিশ্ববাজারে চাহিদা বাড়াতে, রেশম উৎপাদন ও গুণগত মান বাড়াতে গবেষণার ফল মাঠ পর্যায়ের প্রয়োগের তাগিদ দিয়েছেন এই কর্মকর্তা। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, তবে কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই। গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আমার কৃষিতে আপনাদের আবারও স্বাগত। চলছে বর্ষা মৌসুম, অথচ বরেন্দ্র অঞ্চলের মাঠে এখন আর বর্ষার সেই চেনা রূপ নেই। বৃষ্টির পানিতে টইটুম্বর থাকার কথা যে জমিগুলো, সেগুলোর অনেকগুলোতেই এখন চলছে গভীর নলকূপের সেচ। আমনের মৌসুমে এমন দৃশ্য কয়েক বছর ধরেই দেখছেন বরেন্দ্র অঞ্চলের চাষিরা।
একসময় রাজশাহীর আকাশে বর্ষায় মেঘ মানেই ছিল কৃষকের স্বস্তি, কিন্তু সেই স্বস্তির মৌসুমি বৃষ্টি এখন ফিকে হয়ে আসছে ক্রমেই। গত 5 দশকে এই অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাত কমেছে প্রায় 34%। এটি শুধু একটি পরিসংখ্যান নয়, বরং বদলে যাওয়া এক জলবায়ুর কঠিন বাস্তবতার ইঙ্গিত। একই সঙ্গে বাড়ছে তাপমাত্রা, গভীর হচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। এর চাপ সরাসরি আঘাত করছে কৃষি, জীবিকা ও গ্রামীণ জীবনের প্রতিটি স্তরে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টি কমে যাওয়ায় আমন চাষ এখন আর শুধু আকাশের পানির উপর নির্ভরশীল নয়। কোথাও জমি চাষের কাজ চলছে, কোথাও সেচ দিয়ে কাদা তৈরি করা হচ্ছে, আবার কোথাও শ্রমিকরা আমনের চারা রোপণ করছেন। তবে প্রায় প্রতিটি ক্ষেতেই কৃষকরা বলছেন পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় সেচের খরচ বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গত 6 বছরে জুন, জুলাই ও আগস্ট মাসে গড় বৃষ্টিপাত ধারাবাহিকভাবে কমেছে। এর প্রভাব পড়েছে আমনের আবাদে। স্বাভাবিকের তুলনায় এবছর বৃষ্টিপাত কম হয়েছে, তাই কৃষকদের সেচের পানি ব্যবহার করতে হচ্ছে। এবার জেলায় 53,800 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নেদারল্যান্ডস ভিত্তিক গবেষণা সাময়িকী ক্লিনার ওয়াটারে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ও অনিয়ন্ত্রিত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে রাজশাহীতে পানির ওপর চাপ বেড়ে চলেছে। এই প্রবণতা অব্যাহত থাকলে 2032 সাল নাগাদ জেলার অধিকাংশ এলাকায় মাঝারি থেকে তীব্র পানি সংকট দেখা দিতে পারে। গবেষণার তথ্য অনুযায়ী 1978 থেকে 90 সালের মধ্যে রাজশাহীতে গড় মৌসুমি বৃষ্টিপাত ছিল 1406 মিলিমিটার, কিন্তু 2011 থেকে 2024 সালের মধ্যে তা কমে দাঁড়িয়েছে 925 মিলিমিটারে, অর্থাৎ প্রায় 481 মিলিমিটার বা 34% কমেছে বৃষ্টিপাত। গবেষকদের হিসাব অনুযায়ী প্রতি বছর গড়ে প্রায় 12 মিলিমিটার করে কমেছে বৃষ্টিপাত। এই অঞ্চলের তাপমাত্রার চিত্র কম উদ্বেগজনক নয়। গবেষণার পূর্বাভাস বলছে, শতাব্দীর শেষের আগেই রাজশাহীতে 45 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা একাধিকবার রেকর্ড হতে পারে। এমনকি 2088 সালের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 47.17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। 2018 সালে 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার দিন ছিল মাত্র 13টি। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে 2078 সালের মধ্যে বছরের অর্ধেকের বেশি সময় তীব্র গরমে কাটাতে হতে পারে। গবেষণায় আরও দেখা গেছে, গত 35 বছরে বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নেমেছে গড়ে 3.78 মিটার। 1990 সালে যেখানে পানির স্তর ছিল 11.66 মিটার নিচে, 2024 সালে তা বেড়ে 15.44 মিটারে পৌঁছেছে। কৃষি সেচের জন্য গভীর নলকূপ নির্ভরতা ও বরেন্দ্র অঞ্চলে ব্যাপক পানি উত্তোলনকে চিহ্নিত করা হয়েছে এ পতনের প্রধান কারণ হিসেবে। সংকট মোকাবিলায় গবেষকরা পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি, বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির কৃত্রিম পুনর্ভরণ এবং খরা সহিষ্ণু ফসল চাষ সম্প্রসারণের সুপারিশ করেছেন। বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা স্থানীয় ভূপ্রকৃতি ও জলবায়ুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় আরও তীব্র হয়েছে সংকট। একসময় রাজশাহী শহরে প্রায় 4000 পুকুর ও জলাশয় থাকলেও এখন তা নেমে এসেছে 200-র নিচে। খরা মোকাবিলা ও স্থানীয় তাপমাত্রা নিয়ন্ত্রণে বড় জলাশয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, কিন্তু এসব জলাশয় ভরাট হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। একই সঙ্গে রাজশাহী অঞ্চলের 42টি ইউনিয়নকে পানির জন্য অতি সংকটাপন্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় ভূগর্ভস্থ পানি উত্তোলন নিয়ন্ত্রণ, বৃষ্টির পানি সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পানি সম্পদ পরিকল্পনা সংস্থা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর 25টি উপজেলার 47টি ইউনিয়নের 1469টি মৌজা অতি উচ্চ পানি সংকটাপন্ন, 40টি ইউনিয়নের 884টি মৌজা উচ্চ পানি সংকটাপন্ন এলাকা এবং 66টি ইউনিয়নের 1240টি মৌজা মধ্যম মাত্রার পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করেছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, পানি সংকটাপন্ন ঘোষিত এলাকার আয়তন 2787 বর্গ কিলোমিটার, যেখানে প্রায় 21,05,000 মানুষ পানি সংকটে ভুগছেন। ভূগর্ভস্থ পানির স্তর যাতে আগের জায়গায় ফিরে আসে, সেজন্য বৃষ্টির পানি ফিল্টার করে মাটির নিচে পাঠাতে হবে। ভূপরিস্থ পানির যত রকম রিসোর্স আছে সবকটি কাজে লাগাতে হবে। সচেতনতা বাড়াতে হবে, কোনোভাবেই যেন ভূগর্ভস্থ পানির অপচয় না হয়। বিদ্যুৎ
বিদ্যুৎ সংকটে পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরের বরফ উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে ভরা মৌসুমেও ইলিশ শিকারে সাগরে যেতে পারছেন না জেলেরা। ঘন ঘন লোডশেডিং ও অতিরিক্ত বিলে লোকসানের মুখে বরফকল মালিকরা। এদিকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। পিরোজপুরের জেলেদের মাছ সংরক্ষণ ও পরিবহনে পাড়েরহাট মৎস্যবন্দরে মাত্র 2টি বরফকলের ওপর নির্ভর করতে হয়। বিশেষ করে ইলিশের ভরা মৌসুমে এই বরফকল দুটির প্রয়োজনীয়তা ও নির্ভরতা বহুগুণ বেড়ে যায়। একে তো বছরে ইলিশ ধরার 2 দফা নিষেধাজ্ঞায় বরফকল বন্ধ থাকায় কর্মহীন হয়ে ঋণগ্রস্ত হন শ্রমিকরা। এর মধ্যে নতুন করে বিদ্যুৎ সংকটে সময়মতো বরফ না পেয়ে ইলিশের ভরা মৌসুমেও সাগরে যেতে পারছেন না অনেক জেলে। এদিকে লোডশেডিং এর পাশাপাশি বিদ্যুৎ বিল নিয়েও ক্ষোভ রয়েছে গ্রাহকদের। দিনের ভিতরে 5-6 ঘন্টা বেশি পাওয়া যেত না, এইতে বেশি সমস্যা হয়ে দাঁড়াইছে। মোটামুটি এই বিগত কয়েকদিনের ইসে আমরা 7-8 লাখ টাকার মতো একটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। বিদ্যুৎ বিল আগে আসতো 3-4 মাস আগে 1200 টাকা 1100 টাকা, এখন বর্তমানে বিদ্যুৎ বিল আসে 2400-2500 টাকা। বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় তৈরি করা বরফ গলে যাচ্ছে। এতে গত 8 থেকে 10 দিনে প্রায় 9 লাখ টাকার ক্ষতি হয়েছে বরফকল মালিকের। তো আমাদের এই বরফকলও তো মৎস্যর সাথে জড়িত। যখন অবরোধ থাকবে তখন আমাদের বরফকলে যে লেবার শ্রমিক যারা আছে তাদেরকেও একটু সাহায্য করার জন্য সরকারকে বিনীত অনুরোধ জানাবো। তবে লোডশেডিং এর কারণে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ পুরোপুরি সঠিক নয় বলে দাবি করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। ওই যে 18 ঘন্টা বিদ্যুৎ ছিল না, এটা ঠিক না। আমরা 1 ঘন্টা পর 1 ঘন্টাটাই লোডশেড দিয়েছি। আর বর্তমানে কোনো লোডশেডিং নাই, আজকে আমাদের টোটালি নাই, কালকে আংশিক ছিল। স্পেসিফিক যদি আমাদেরকে জানায় কেউ যে তার বিদ্যুৎ বিল বেশি হয়েছে, আমরা সেটা অবশ্যই কারেকশন করে দেব। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি বরফকল ও মৎস্য খাতের সঙ্গে জড়িতদের সংকট নিরসনে কার্যকর উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। মৌলভীবাজারে লোডশেডিংয়ের সংকটে পড়েছে চা শিল্প। দিনে গড়ে 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক সক্ষমতার চেয়ে প্রায় 40% কমেছে উৎপাদন। বাড়ছে জ্বালানি খরচ, নষ্ট হচ্ছে কাঁচা পাতা। তীব্র লোডশেডিংয়ের মুখে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক খাত চা শিল্পে স্থবিরতা নেমে এসেছে মৌলভীবাজারে। জেলার 93টি চা বাগান থেকে দেশের প্রায় 64% চা উৎপাদিত হয়। কিন্তু ভরা মৌসুমে বিদ্যুৎ সংকটের কারণে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা কমেছে প্রায় 40%। নির্দিষ্ট সময়ে প্রক্রিয়াজাত করতে না পারায় নষ্ট হচ্ছে কোটি টাকার কাঁচা পাতা। ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ায় চায়ের গুণগত মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। উৎপাদন সচল রাখতে বাধ্য হয়ে জেনারেটর চালাতে হচ্ছে বাগান কর্তৃপক্ষকে। ফলে অস্বাভাবিক হারে বাড়ছে জ্বালানি খরচ, যা উৎপাদন ব্যয়কে নিয়ে যাচ্ছে সাধারণ সীমার বাইরে। লোডশেডিংটা একটু কমানোর জন্য আমরা ওদের কাছে একটা রিকোয়েস্ট করি, যেহেতু আমাদের এটা পচনশীল একটা চা, আপনার বেশিক্ষণ কারেন্ট না থাকলে পাতাটা পচে যায়। শুধু আমাদের না, অনেক চা বাগানের এটা ক্ষতির কারণ হচ্ছে যে বিদ্যুৎ পর্যাপ্ত আমরা পাচ্ছি না। বিদ্যুৎ সংকটের এই নেতিবাচক প্রভাব পড়েছে সাধারণ চা শ্রমিকদের জীবনেও। দীর্ঘ সময় বিদ্যুৎহীনতায় একদিকে যেমন ব্যাহত হচ্ছে তাদের দৈনন্দিন জীবন ও সন্তানদের পড়াশোনা, অন্যদিকে মাস শেষে গুনতে হচ্ছে সমপরিমাণ বিদ্যুৎ বিল। চা উৎপাদন প্রসেস এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। এখানে প্রসেসের মাঝখানে যদি কোনো সময় বিদ্যুৎ বিভ্রাট হয় বা কারেন্ট না থাকে, তাহলে কিন্তু এটা ডিরেক্টলি আপনার চার গুণগত মানের মধ্যে আপনার আপনার এফেক্ট আসে। চলতি বছর 10 কোটি 40 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। ভালো বিদ্যুৎ পাচ্ছে চা বাগানগুলোতে, তারপরেও কিছুটা বিদ্যুতের ঘাটতি থাকায় বা আমরা অনেক সময় আমাদের অনিচ্ছাকৃত কিছু লোডশেডিং করতে হচ্ছে। বিদ্যুৎ সংকট সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ চা বোর্ড। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে প্রয়োজনীয় সমন্বয় সবকিছুর জন্যই বাংলাদেশ চা বোর্ডের কর্মকর্তাগণ সবসময় সহযোগিতা করছেন এবং সহযোগিতা করবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। দেশের অন্যতম শীর্ষ এই বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতের সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান সংশ্লিষ্টরা। ঐতিহ্য আর আধুনিকতার হাত ধরে আমাদের কৃষি এভাবে এগিয়ে যাক দূর থেকে বহু দূরে। বৈরী প্রকৃতি আর হাজারো চ্যালেঞ্জ পেরিয়ে আমাদের কৃষকের মুখে ফুটুক প্রাপ্তির হাসি। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে কৃষির নতুন কোনো সম্ভাবনা ও সফলতার গল্প নিয়ে। আর সেই পর্যন্ত সবুজ রাখুন, সুস্থ থাকুন।